দুদিনের জ্বরে কেউ শুকিয়ে যায় না। 1 মাস 1 সপ্তাহ হলে বলতে পারতে। আল্লাহ মাফ করুক, এমন কথা মুখ দিয়ে আনবি না। অসুস্থ থাকলে যে আমার মনটা অনেক বিচলিত থাকে, অনেক চিন্তা হয় আমার তোর জন্য। এত বিচলিত হওয়ার কিছুই নেই আম্মু। তেমন ঘটনার পুনরাবৃত্তি আর হবে না। আজরা একটা হতাশা মিশ্রিত দীর্ঘশ্বাস ফেললো আর মাকে জড়িয়ে ধরলো। আজরা ইসমামকে সত্যিই দেখিয়ে দিয়েছে। আজকে তার তৃতীয় সেমিস্টার পরীক্ষার ফলাফল দিয়েছে। ক্লাসে 65 জনের মধ্যে আগের রোল ছিল 57, যা উন্নতি হয়েছে রোল 23-এ। এটা একটা বিশাল বড় অর্জন বলা যায়। আজরার খুশিতে ছাদ থেকে লাফিয়ে ইসমামের ঘাড়ে পড়তে ইচ্ছে করলো। বাঁধভাঙা আনন্দ তার আজ। ইসমাম যে এই কয়দিনে আজরাকে পড়িয়েছে, আজরা তার সাথে ঠিকমতো কথা পর্যন্ত বলেনি হুহা ছাড়া। ইসমাম অনেক জিজ্ঞেস করার চেষ্টা করেছে কোনো সমস্যা কিনা, কথা বলার চেষ্টা করেছে, কিন্তু ফলাফল শূন্য। আজরুশ, কি ব্যাপার আজরুশ, কথা বলছো না যে? তুমি অনেক ভালো ফলাফল করেছো, যার জন্য শিক্ষক হিসেবে একটা উপহার দিতে চাই। ইসমাম অত্যন্ত মিষ্টি স্বরে কথাগুলো বলল, তবে আজরার ভ্রুকুটি মিশ্রিত নজর কণ্ঠস্বরে কঠোরতা এনে বলল, আমার আপনার কাছে কোনো কিছুই চাওয়ার নেই। আজকে আপনি কেন এসেছেন? আজকে তো পড়ানোর কথা ছিল না। মামা আমাকে ডেকেছেন তাই এসেছি। আজরা মুখ ফুলিয়ে বসে রইল। আজরা নিজের রুম থেকে যেতে যেতে বলল, ঠিক আছে, আব্বু একটু পরেই আসবে হয়তো। অফিস থেকে বেশ কিছুক্ষণ আগেই ফিরেছে। তাদের কথার মাঝে তাহমিদ জামান এলেন, সাথে নিশাও ছিলেন। মামাকে দেখে ইসমাম সালাম দিল। বসো, তাড়াহুড়োর দরকার নেই। আমি আজরার আজকের রেজাল্ট দেখলাম, সবগুলোতেই 85 থেকে শুরু করে 87%-এর মধ্যে নাম্বার পেয়েছে, যা ওর জন্য বেশ উন্নতির বিষয়। মেয়েটা ভালো উন্নতি করেছে। আমি তাহলে মেয়ের জন্য সঠিক শিক্ষক বেছে নিয়েছিলাম। এটা একদম ঠিক না আব্বু। আমি নিজে না পড়লে কেউ আমাকে পড়তে বসতে বাধ্য করতে পারতো না। তোমার চেষ্টাও আছে, তবে ইসমামের দিক নির্দেশনাও তো ছিল। আজরা একটা ভেঙচি কাটলো আর অন্যদিকে ঘুরে নাক মুখ ফুলিয়ে মনে মনে বলল, আমি যা করেছি নিজের ইচ্ছায় করেছি। এই হাফ মেন্টাল কি ছাতা দেখিয়ে দিয়েছে? আমি চাইলেই পারি। আমার অনেক আত্মসম্মান বোধ আছে। আমি কোনো আত্মসম্মান বোধহীন মানুষ না যে রেগুলার ক্যাম্পাসে অন্যের হাত ধরে ঘুরে ঘুরে বেড়াই। নিজেকে কি মনে করেন, ইন্ডিয়ান সিনেমার হিরো নাকি আশেপাশের এন্ট্রি মারলে ধুমধাম শব্দ হতে থাকবে? কথাগুলো আজরা মনে মনে বলল। তার চোখে মুখে বিরক্তি এবং রাগের আভাস ফুটে উঠছে, যা প্রতিবারের মতোই ইসমামের দৃষ্টিগোচর হলো না। ইসমাম মিটিমিটি হাসছে, আবার মনোযোগী হয়ে তার মামার কথা শোনার চেষ্টা করছে। তুমি আমার মেয়ের পেছনে প্রচুর পরিশ্রম করছো, এটা দেখে ভালো লাগলো। আসলে বিষয়টা আমার পরিশ্রমের না। প্রথম প্রথম দিকে আজরার রেজাল্ট খারাপ হচ্ছিল, কিন্তু ইদানিং পড়ায় বেশ মনোযোগী হয়েছে। আমার কথা আর নির্দেশনার কারণে পড়া সহজ হয়েছে। তবে এখানে 90% ক্রেডিট আজরার। ঠিকমতো মনোযোগ না দিলে এতটা ভালো রেজাল্ট করা সম্ভব হতো না। আমি ওকে বলেছিলাম শুধু দুষ্টুমিটা কমাও, একটু বকাঝকা করতে হয়েছিল। আর নিজের ভাই বোন হলে সামাল দিতে পারতাম না। যাই হোক, আমি তার নিজের ভাই না, তাকে ধমক দিতেও আমার বুক কাঁপে না। তাই আমার সামনে ওর গাফিলতি চলতো না। ধমক দিতে বুক কাঁপে না? আপনার ধমকে আমার বুক কেঁপেছে। আপনাকে আমি ভয় পাই না। আপনার ধমকে আমার চুল ছেঁড়া গেল। আমি আজরা দি গ্রেট কারো ধমকে ভয় পাই না। যাক বাবা, আমি খুশি হয়েছি। এভাবে যদি আমার মেয়েটা পড়ে, আশা করি ভবিষ্যতে ভালো ভার্সিটি থেকে পড়াশোনা শেষ করে বেরোতে পারবে। জি অবশ্যই। এখন তো দ্বিতীয় বর্ষ পড়ার প্রচুর চাপ হবে। সে যদি এই গতি চালাতে পারে তাহলে আশা করি ভালো ফলাফল করবে। নিশা বেগম কণ্ঠস্বরে খুশি খুশি ভাব এনে বললেন, বাবা, আমার দুষ্টু মেয়েটার অন্যায় আবদারে কিছু মনে করো না। মাঝে মাঝে মুখ ফোলাই হয়তো, কিন্তু এখন থেকে ও পড়ালেখায় মনোযোগ দিবে। আর কোনো সমস্যা যদি করে আমাকে বলবে। উত্তর দক্ষিণ ভাববে না, শুধু একটা বার আমাকে বিচার দিবে। কি শুরু করেছো? কোনো বিচার নেই। তুমি আবার কথা বলছো আম্মু? আমি কিছু করেছি যে বিচার দেবে? ঠিক আছে, আমি আপনার কাছে বিচার দিব।
ইসমাম মিষ্টি করে হাসলো। আজরা আবার দেখলো সেদিনের মতো তার চোখগুলো যেন অক্ষিকোটরের মাঝে বিলীন হয়ে যাচ্ছে। আচ্ছা, ইসমাম যখন মন থেকে হাসে তখন কি তার চোখের আশেপাশে এত ভাঁজ দেখা যায় আর চোখ বিলীন হয়ে যায়? চওড়া হাসি হলেও মুখে কয়েকটা দাঁত আছে, তা দেখা যায় না। আশ্চর্য। ঠিক আছে, আমরা এখন উঠি। হ্যাঁ, আমিও উঠবো। আজরার সাথে কিছু জরুরি কথা আছে, তারপর আমিও যাব। বাসায় যাওয়ার সময় হয়েছে। আজরা টেবিলে বসে পেন্টিং করছিল। তার পেন্টিং এর হাত পটু না, তবুও চেষ্টা করে রং তুলির আঁচড়ে ভিন্ন কিছু ফুটিয়ে তুলতে। তাই মাঝে মাঝে সাদা কাগজে আঁকাআঁকি করে থাকে। ক্যানভাসের অনেক দাম, তাই আপাতত আজরা ক্যানভাস হিসেবে সাদা কাগজকে বেছে নিয়েছে। এই লোকটা কি এখানে আরো বসে থাকবে? আজরা দুটো চোখ আঁকার চেষ্টা করছিল। একটা চোখ এঁকেছে, ইসমাম সে কাগজটা হাতে নিল। একটা চোখ এঁকেছে এবং সেই চোখটাকে পেন্ট করার চেষ্টা করছে, যদিও চোখটাকে চোখের মতো মনে হচ্ছে না, কিন্তু আজরার চেষ্টা দেখে অবাক হলো। ইসমাম সেটাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখলো, রং এখনো তাজা। এটা কার চোখের অনুলিপি এঁকেছো আজরা? একটা ছবি আঁকছিলাম মোবাইল দেখে দেখে। আমি দেখি একটু। ইসমাম মোবাইলটা হাতে নিতে গেলে আজরা হুড়মুড় করে তার হাত ধরে ফেলে। ইসমামের ডান হাতটা প্রচন্ড জোরে চেপে ধরেছে আজরা। ইসমাম তার দিকে চোখ গরম করে তাকালো। ঠিক তার সামনে থাকা সবুজ রঙের বোতলটা ইসমামের কাপড় চোপড়ে লেগে গিয়েছে। আজরারও 2 হাত ভরা পেইন্ট। আরে কি করছো ইডিয়েট? তুমি মুখ দিয়ে বললেই তো পারতে মোবাইলটা ধরবেন না। আমি তো আর কারো ব্যক্তিগত জিনিস এভাবে ধরতে চাইনি। আমার শুধু কৌতূহল হচ্ছিল তুমি কাকে আঁকছিলে। তোমার জিনিস বিনা অনুমতিতে ধরতেই এমন ছোট লোকের মতো আচরণ করছো, অথচ আমার বিনা অনুমতিতে অসময়ে আমার সবচেয়ে মূল্যবান জায়গায় আগমনের আমি বাতাস পর্যন্ত লাগতে দেইনি তোমাকে। এখানে এমন ব্যবহার করার কি আছে? না না আসলে আমি বুঝতে পেরেছি, সমস্যা নেই, আমি আর ধরবো না। আই এম সরি। না বলে কারো ব্যক্তিগত জিনিসে হাত দেওয়া উচিত নয়। না, মানে আমি তেমনটা বলতে চাইনি। আজরা দৌড়ে বাথরুমে চলে গেল। মগে করে একটা সুতি কাপড় ভিজিয়ে আনলো। ইসমাম তখনও মাথা নিচু করে বসে আছে। আজরা ইসমামের গাল থেকে ফোঁটা ফোঁটা রং সরানোর ব্যর্থ চেষ্টা করলো। ইসমাম কোনো কথা বলছে না, যেন স্থিতি জড়তার ভূত ভর করেছে তার উপর। না কোনো রকমের শব্দ করছে, না কোনো কথা বলছে। ইসমাম ভাই কোনো শব্দ করছে না কেন? শ্বাস নিতে ভুলে গিয়েছে নাকি হাফ মেন্টালটা? ইসমাম হঠাৎ করে জোরে নিঃশ্বাস ছাড়া শুরু করলো। আজরার হাতটা ঝাটকা মেরে সরিয়ে বলল, কি করছিস? দরদ দেখাতে এসেছিস? তোকে কিছু করতে হবে না, একটা অসভ্য স্টুপিড। এসব কথা বিড়বিড় করে বলতে বলতে আজরার বাথরুমের দিকে চলে গেল। সেখানে গিয়ে জোরে শব্দ করে কাপড় চোপড় পরিষ্কার করতে লাগলো। কখনো বালতিতে পা দিয়ে লাথি দিচ্ছে, তো কখনো শব্দ করে মগ ফেলছে। ইস, জমিদারের পুত, জাদরের কর্নেল হাফ মেন্টাল কোথাকার। এখন তুই যে বিনা নোটিশে আমার বাথরুমে গেলি, তোকে তো আমার বালতির পানিতে চুবিয়ে মারা উচিত। সাথে দেয়া উচিত কিছু হারপিকের ফোঁটা, আর ব্যাকগ্রাউন্ড সং হিসেবে থাকবে আহা একে ছোঁয়া হারপিকের শিহরণে গা ছিলে সূচনা হলো রক্তপাতের। আমাকে বকা হচ্ছে না, আবার তুই তুকারিও করা হচ্ছে। একবার তুমি একবার তুই ডাকে যখন যা মন চায়, তাই নাকি? নির্দিষ্ট করে একটা কিছু বলতে বলিনি তোকে, তো আমি শিক্ষা দিয়ে ছাড়বো। ইসমামের ফোনটা টেবিলে ছিল। তখনই হঠাৎ করে প্রিয়া নামের একটা মেয়ের কলের আইডি দেখা গেল। আজরার কবজির চাপ লেগে ফোনটা রিসিভ হয়ে গেল। হ্যাঁ ইসমাম। আমি ইসমাম না, ইসমাম কোথায় গিয়েছে? আসলে আজরা বলতে চেয়েছিল তার কাপড়ের রং পড়ে গেছে, সে ওয়াশরুমে গেছে, কিন্তু মুহূর্তেই তার মাথায় প্রতিশোধ স্পৃহা জেগে উঠল। দুষ্টু মাথায় রান্নাঘরে গরম খিচুড়ি রান্না হতে শুরু করলো। কথা গুছিয়ে নিল, তারপরে একটা নিঃশ্বাস ফেলে বলল, আসলে ইসমাম আমার ওয়াশরুমে গিয়ে কাপড় চোপড় পরিষ্কার করছে। আচ্ছা তুমি কে? আমি হচ্ছি সেই যার বাসার ওয়াশরুমে ইসমাম গিয়েছে। আপনি চাইলে আমি তাকে ওয়াশরুম থেকে ডেকে দিতে পারবো। ওহে ইসমৌ, শুনছেন? আপনার কল এসছে বেবি।
ব্যাস এইটুকু বলে আজরা ফোনটা কেটে দিল। আজরা হাসি আটকে রাখার ব্যর্থ চেষ্টা করতে গিয়ে মুখ দিয়ে কিটকিট শব্দ করতে লাগলো। প্রচন্ড হাসি পাচ্ছে। হাসতে হাসতে ফ্লোরে বসে পড়ল। ইসমাম কাপড় থেকে কিছুটা রং হালকা করে তারপর রুমে এসেছে। আজরাকে এভাবে বসে হেসে কুটি কুটি হয়ে থাকতে দেখে সে ভ্রু কুঁচকালো। কি হয়েছে আজরা, এইভাবে হাসছো যে? কই কিছু না তো, এরকমই আমি, এমনি এমনি। এখন বলো তুমি আমার থেকে কি চাও? আমি আপাতত চাই আপনি ঘর ছেড়ে চলে যান। আচ্ছা ঠিক আছে। এই উত্তরটুকু শান্ত স্বরে দিয়ে ফোনটা নিয়ে গটগট করে আজরার রুম থেকে বেরিয়ে গেল ইসমাম। আজরা রসিকতা করে কথাটা বললেও ইসমাম যে এতটা সিরিয়াস আজরার ধারণার বাহিরে। আরে আমি বললাম আর চলে গেল। হাফ মেন্টালটা এত ভালো কবে হয়ে গেল? যাই হোক, আমি আমার কাজ করি। ইসমাম তার হলুদ রঙের শার্টে হাত বোলাচ্ছে। রং মেখে পুরোটা নষ্ট হয়ে গিয়েছে। ইসমামের বাবা সালমান ফার্সি ইন্টেরিয়র ডিজাইনার ছিলেন, যার কারণে বাড়ির ভেতরের বাহিরের ডিজাইন সম্পর্কে তার ভালো মতো আইডিয়া ছিল। ইসমাম মাঝে মাঝে তার বাবার এত প্রতিভা দেখে অবাক হয়। একটা মানুষ কি করে এত নিখুঁত হতে পারে? নিজে তার পরিবার থেকে অবহেলা পেয়েছেন, অথচ ইসমামদের পুরো পরিবারের জান তিনি। সালমান ফার্সি ছিলেন তার পরিবারের বড় সন্তান, যার কারণে একটা বড় ঝড়ের সহিত রাস্তায় তাকে অতিক্রম করতে হয়েছিল। ইসমাম মাকে প্রচন্ড ভালোবাসে, কিন্তু বাবার ক্ষেত্রে তা ভালোবাসার সাথে শ্রদ্ধার মিশ্রণে এক তীব্র অনুভূতি সৃষ্টি করে। ইসমাম সত্যি অবাক না হয়ে পারে না, তার বাবা এত কম জায়গার মধ্যে এত সুন্দর করে একটা বাড়ি করেছেন, অথচ এটাকে সবাই বিলাসবহুল হিসেবে দেখছে। তিনি কম খরচে বুদ্ধিমত্তার সর্বোচ্চ ব্যবহার করে সুন্দরভাবে বাড়িটা তৈরি করেছেন, অনেক পরিশ্রম করেছেন। এই 3 বছরে ইসমাম তার বাবাকে একদণ্ড স্থির হতে দেখেনি, অধিকাংশ সময় এই জায়গায় পড়ে থাকতেন। ফলাফল ইসমাম এই যে বারান্দায় দাঁড়িয়ে এত সুন্দর এক পশলা বাতাস উপভোগ করতে পারছে, সবাই টাকা দেখলো, অথচ তার বাবার বুদ্ধির ব্যবহার বা পরিশ্রমটা কারো নজরে এলো না। ইসমাম একটা দীর্ঘশ্বাস ছাড়ল। ইসমামের স্মৃতির পাতায় কিছু কালো স্মৃতিকে টেনে আনার চেষ্টা করছিল তার মস্তিষ্ক। ইসমাম নিজের ভাবনার পরিবর্তন করতে ডুব দিল অগভীর স্মৃতির জলধারে। এই একটা কাজ ইসমাম ছোট থেকে ভীষণ ভালো করে পারে, তা হলো নিজেকে বোকা বানিয়ে কাজ হাসিল করা। এতে নিজের এক সত্তা হেরে গেলে আরেক সত্তা জিতে যায়, আর সবশেষে বিজয় ইসমামই হয়। ইসমাম এই রুমটা নিয়েছিল বড় ভাইয়ের সাথে একটা নীরব যুদ্ধের মাধ্যমে। সে রুমটা পেয়েছিল অবশেষে। ইসমাম আনমনে হেসে উঠল। আজকাল অসময়ে তার হাসি পায় বলে মনে করে ইসমাম। বারান্দায় মেলে দেওয়া শার্টটার দিকে তাকিয়ে থাকলো ধ্যানশূন্য হয়ে। বারান্দার এক কোণে নীলকণ্ঠ ফুলের লতা ঝুলছে, সেখানে অসংখ্য নীলকণ্ঠ ফুলের কলি দেখা যাচ্ছে। সেটাকে অপরিচিতাও বলে কেউ কেউ, তবে ইসমামের কাছে তার পরিচিত নীলকণ্ঠ। ইসমাম ফুলগুলোকে একবার দেখলো, আর কিছু একটা ভেবে ঠোঁট কামড়ে হাসলো। তাদের বাসার আশেপাশে অনেক গাছ, এর কারণ তার মা ইরার গাছের প্রতি এত ভালোবাসার থেকেই তার বাবা তার মায়ের প্রেমে মজেছিল। ইসমাম রুম থেকে একটা ইনজেকশন নিয়ে এলো। ইনজেকশন নিয়ে এসে সাদা গোলাপ গাছগুলোতে পুশ করলো। প্রতিদিনের সব কাজ শেষে ইসমাম ফেসবুক স্ক্রল করছে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই সময় এই কাজ করে থাকে। হঠাৎ ফেসবুক স্ক্রল করতে করতে তার নজরে এলো আজরা একটা বিশাল বড় স্ট্যাটাস লিখেছে, সাথে কিছু ছবি। সেটা দেখে ইসমামের চক্ষু চড়ক গাছ। আজকে বাহিরে হোটেল থেকে খাওয়ার 8ম দিন চলছে ইয়াকুবের। টাকা বাঁচাতে গিয়ে বিরিয়ানি খেয়ে ফেলেছে, অথচ প্রতিদিন প্রতিজ্ঞা করছে টাকা বাঁচাতে হবে। কালকে থেকে বাসায় রান্না করবে বলে সে বাজারও করে নিয়ে এসেছে। না, এইভাবে আর কিছুদিন চললে আলসার এসে আমার পেটের সাংসারিক কাজকর্ম সেরে ফেলবে, আর আমার জমানো টাকা বলতে কিছুই থাকবে না। সেসব অল্প বিস্তর ভাবনার মধ্যে তালা খুলে ভেতরে প্রবেশ করলো। 1 রুমের একটা ফ্ল্যাট। এটাকে ঠিক ফ্ল্যাট বলা চলে না, একটা মাঝারি আকৃতির রুম, আর তার একপাশে ছোট্ট করে রান্নাঘর, আর পেছনের দিকে বাথরুম। তবে এই ঘরটার সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে একটা লম্বা বারান্দা, কারণ তার একটা কপাট খোলা যায়। বাড়ির মালিক পাশেই থাকেন। বাকি দোতলাগুলো বাণিজ্যিকভাবে করা হলেও 3 তলাকে নিজেদের আরাম আয়েশের জন্য করেছেন, যার জন্য কিছুটা জায়গা এখানে রয়ে গিয়েছিল হয়তো। বাড়ির মালিক কৃপণ কম না,
আর একটু জায়গা নিয়ে তো এটা করতে পারতো। না, এখানেও লাভ করার চেষ্টা। তাও আমার জন্য ভালোই হয়েছে। 4,000 যাচ্ছে শুধু। আমার ক্লান্ত লাগছে কেন? এখনো তো অনেকগুলো ফাইল তৈরি বাকি। আজকে রাতেও ঘুম বিসর্জন দিব। যাই, চা বানাই। ইয়াকুব চা বানাতে গিয়ে দেখলো চিনি নেই। চিনি ছাড়া খেতেও চাইছে না, আর দোকানে গিয়ে চা খাবার ইচ্ছাও নেই। রাত বাজে 10:30। পাশের বাড়ির মালিকের দরজায় কড়া নাড়া কি সমীচীন হবে? এই ভাবনার অমতে কেটে গেল কয়েক মুহূর্ত। অবশেষে ভদ্রতা আর সময়ের হিসাবকে পাশে ঠেলে ইয়াকুব দরজা ধাক্কা দিল। 2 বারের মাথায় দরজা খুলল। একজন মধ্যবয়সী মহিলা, মুখে তার বিস্তর হাসি। ইয়াকুবে হেসে সালাম দিল। আরে তুমি পাশের ঘরের নাসির না? আরে না আন্টি, আমি